ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। যারাই মনে করছেন পাবলিক সেক্টর ব্যাংক মানে গভর্নমেন্ট ব্যাংক আমাদের দেশে আছে 12টা, এবং প্রাইভেট সেক্টর ব্যাংক মানে কমার্শিয়াল যেসব ব্যাংকগুলো রয়েছে 21টা, তাতে ভাইবাবসি ইন্টারভিউতে কি কি কোশ্চেন্স আসে এবং তার আনসার কি দিতে হবে তার উপর আজকের ইন্টারভিউ। যারাই আজকের ভিডিও দেখবেন, আশা করা যায় ভবিষ্যতে যখনই আপনারা ইন্টারভিউ দেবেন এই কোশ্চেনগুলো কমন পাবেন এবং ইন্টারভিউ দেওয়াটা অনেক ইজি হয়ে যাবে, কেননা কোশ্চেন এবং আনসার সম্পূর্ণ আপনাদের তৈরি থাকবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, মানে খুব বিতর্কিত একটা কথা বলছি, অনেকেই মনে করছেন গভর্নমেন্ট সেক্টরে জব করতে গিয়ে প্রাইভেট সেক্টরের জবকে অবহেলা করছেন। গভর্নমেন্ট সেক্টরে দেখুন, একটা সত্যি কথা বলছি, খুব বিতর্কিত কথা বলতে চলেছি, গভর্নমেন্ট সেক্টরে জেনারেলি চাকরির সংখ্যা কিন্তু অনেকটাই কমে এসছে। কিভাবে গভর্নমেন্ট সেক্টরে চাকরি পাওয়া যায় জানেন তো? যারা 3 ধরনের ক্যাটাগরির যদি স্টুডেন্ট ধরেন, তাহলে সেক্ষেত্রে বলা যায় যারা হচ্ছে বেস্ট ক্যাটাগরির স্টুডেন্ট, মানে একদম মানে কি বলবো, ব্রিলিয়েন্ট এবং সাংঘাতিকভাবে পড়াশোনা করে, সাংঘাতিকভাবে প্রেজেন্টেশন করতে পারে, সাংঘাতিকভাবে পরীক্ষার খাতা আনসার দিতে পারে, এরা হচ্ছে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। এদের জন্য, এই টাইপ 1 স্টুডেন্টদের জন্য যে কোনো সরকারি চাকরি হবেই। এইটাতে হলো না তো পরেরটাতে হবে, পরেরটাতে হলো না তারপরেরটাতে হবে, হবেই। এদেরকে ঠেকানোর ক্ষমতা কারণ নেই। সেকেন্ড ক্যাটাগরি স্টুডেন্ট কীরকম হয়, যে মোটামুটি পড়ছে, মিডিওকর ক্যাটাগরির, হয়তো ফার্স্ট ক্লাস বা ফার্স্ট ডিভিশন পেয়েছে, মোটামুটি পড়ছে। এদের ক্ষেত্রে কি হয়, যদি গার্জেনদের পকেটে বা এদের রিলেটিভসদের পকেটে যদি টাকা থাকে, তাহলে কি হয়, জায়গা মতো টাকা প্লেস করে এরা পেয়ে যায়। আর এক ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু একদমই পায় না, তারা কিন্তু পলিটিক্যাল পার্টির সাহায্যে পেয়ে থাকে। তো এই জন্য বললাম বিতর্কিত কথা, সেই কারণে কিন্তু আজকের ভিডিও যারাই দেখবেন তারা কিন্তু এত কিছুর মধ্যে যেতে হবে না। প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইন্টারভিউর কোশ্চেন্স একদম বলে দেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে। আজকের ভিডিওটা তাহলে দেখুন। শুরু করছি। আজকে কোনো কথা বলবো না, ডাইরেক্ট ভিডিওতে চলে যাচ্ছি, ভিডিওর কোশ্চেন্সে। সেটা হচ্ছে পাবলিক সেক্টর ব্যাংক মানে গভর্নমেন্ট ব্যাংক এবং প্রাইভেট ব্যাংকের ইন্টারভিউ বোর্ডে, ভাইভাবসি ইন্টারভিউ বোর্ডে কী ধরনের কোশ্চেন ধরা হয়। ফার্স্ট কোশ্চেন কি ধরা হয়, সেটা হচ্ছে হোয়াই আর ইউ ইন্টারেস্টেড ফর ব্যাংকিং ইন্ডাস্ট্রি। কেন আপনি ব্যাংকিং ইন্ডাস্ট্রির প্রতি ইন্টারেস্টেড? সেখানে ক্যান্ডিডেট কি বলতে পারে? ক্যান্ডিডেট বলতে পারে যে নাওএডেজ ব্যাংকিং জব ইজ এ লুক্রেটিভ জব বিকজ one person when join as a normal sales executive and get promotion, go to the top positions of the bank, means chairman of this bank. একজন ব্যাংকিং ইন্ডাস্ট্রির লোক মানে লুক্রেটিভ জব এই কারণে, একজন যদি সাধারণ সেলস এক্সিকিউটিভ পদেও জয়েন করে, সে কিন্তু প্রমোশন পেয়ে একদম ব্যাংকের চেয়ারম্যান হতে পারে। ব্যাংক জব গেট বা ব্যাংক পার্সন গেট প্রেস্টিজ ফর এনিহোয়ার অফ দ্য সোসাইটির সমস্ত কাজে হচ্ছে প্রেস্টিজ পায়। ফর দিস রিজন আই ভেরি মাচ ইন্টারেস্টেড অ্যাবাউট দিস জব। এই কারণে আমি এই জব সম্বন্ধে খুব বেশি ইন্টারেস্টেড। এটা হলো প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন যেটা আসে, সেটা হচ্ছে এক্সপ্লেন্স হাউ মেনি টাইপস অফ অ্যাকাউন্ট, কত ধরনের অ্যাকাউন্ট হয়। দেখুন, এখানে হাউ মেনি টাইপস অফ অ্যাকাউন্ট বলতে গেলে আমরা অনেক ধরনের টাইপস অফ অ্যাকাউন্টের কথা আলোচনা করতে পারি, যেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট। ভিডিওটা একটু বড় হবে, ভালো করে শুনবেন। প্রথম কথা বলে দিই, সেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট মানে হচ্ছে বিজনেসম্যানরা যেটা করে থাকেন, সেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্ট কি, আমরা যারা নর্মাল পিপল মানে জনসাধারণ যে অ্যাকাউন্ট করে থাকি সেটাকে আমরা বলি সেভিংস অ্যাকাউন্ট। তাহলে স্যালারি অ্যাকাউন্ট কোথায়? যেখানে ধরুন আপনি চাকরি করছেন, আজকালকার দিনে যে চাকরিগুলোতে স্যালারি হয়, মানে মাসে আপনি শেষের দিকে মানে 31st বা 30 কিংবা 1 তারিখে যে পেমেন্টটা পান, সেটা ক্যাশে না দিয়ে কোম্পানি কি করে, ব্যাংকে দেয়, সেই অ্যাকাউন্টকে আমরা বলি স্যালারি অ্যাকাউন্ট। এটা একটা আছে। আর একটা আছে এফডি, মানে হচ্ছে ফিক্সড ডিপোজিট। আপনি যদি করে থাকেন, যে 5 থেকে 1000 থেকে শুরু হয় এবং তারপরে দেখা যায় যে 10,000 বা 10-এর মাল্টিপলে আপনি রাখতে পারেন 6 মাস থেকে 5 বছর অবধি। তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। এবং আরেকটা থাকে হচ্ছে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট। রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট মানে 500 টাকা
থেকে 1000 টাকা থেকে শুরু করে আপনার যেমন ক্যাপাসিটি প্রত্যেক মাসে মাসে আপনি যদি সেটাকে ইয়ে করে একটা অ্যাকাউন্ট সিস্টেমে রাখতে চান, তাহলে আমরা সেটাকে বলি রিকারিং ডিপোজিট অ্যাকাউন্ট। তো বোঝা গেল কত ধরনের অ্যাকাউন্ট হয়। 3 নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, 3 নম্বর কোশ্চেন বলা ভালো এর থেকে, ফিক্সড রেট এবং ফ্লোটিং রেট কি জিনিস। এটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন ব্যাংকিং ইন্টারভিউ কোশ্চেন্সের মধ্যে। বোথ আর অ্যাপ্লিকেবল, খুব ভালো করে শুনুন, বোথ আর অ্যাপ্লিকেবল হোয়েন লোন টেকেন। এই দুটোই কিন্তু অ্যাপ্লিকেবল হবে, ফিক্সড রেট বা ফ্লোটিং রেট দুটোই কিন্তু অ্যাপ্লিকেবল হবে যখন আপনি লোন নেবেন। ফিক্সড রেট জিনিসটা কি? দ্য রেট উইল বি সেম ওভার দ্য লাইফ স্প্যান অফ দ্য লোন। রেটটা থাকবে সেম, মানে কি আপনি ধরুন 12% ইন্টারেস্ট রেটে কোনো 20 লাখ টাকা 30 লাখ টাকা আপনার কিছু একটা লোন নিয়েছেন, সেটা যতক্ষণ না শোধ হবে আপনাকে 12% রেটেই কিন্তু ইন্টারেস্ট পে করতে হবে। এটা হচ্ছে ফিক্সড রেট। ফ্লোটিং রেট কি জিনিস তাহলে? ফ্লোটিং রেট উইল বি চেঞ্জ অ্যাজ পার দ্য মার্কেট সিচুয়েশন ইন ফিউচার। মানে কি মার্কেট সিচুয়েশন যেমন দাঁড়াবে সেই অনুযায়ী কিন্তু ফ্লোটিং রেট চেঞ্জ হয়। এইবার প্রশ্ন হচ্ছে ফিক্সড রেট আর ফ্লোটিং রেটের মধ্যে একটা ডিফারেন্স দেখা যায়, সেটা হচ্ছে দেখা যায় ফিক্সড রেটটা অপেক্ষাকৃত ফ্লোটিং রেটের থেকে বেশি হয়। বোঝা গেল? তাই এটা ছিল 3 নম্বর কোশ্চেন। চলে আসছি 4th নম্বর কোশ্চেন, ভীষণ গুরুত্বপূর্ণ। ইন্টারেস্ট সোয়াপ জিনিসটা কি, বা ইন্টারেস্ট সোয়াপ বলতে কি বোঝায়, খুব ভালো করে দেখুন। এটা বলতে গিয়ে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, খুব ভালো করে যারা যারা শুনবেন তারা দিতে। ধরুন মিস্টার রাম বলে একজন ভদ্রলোক, তিনি তার বাড়ির জন্য 20 লাখ টাকা 12% ইয়েতে ইন্টারেস্ট তিনি ধার করেছেন বা লোন নিয়েছেন। এইবার 4 বছর ধরে তিনি ধার প্লাস ইন্টারেস্ট শোধ করেছেন, তার এখনো 10 লক্ষ টাকা মানে 10 লাখ রুপিস 12% হারে তাকে রেট দিতে হবে। এখন তিনি যদি আর একটা নতুন লোন নেন এবং সেক্ষেত্রে দেখা গেল ইন্টারেস্ট রেটটা 12% থেকে কমে গিয়ে 8% হয়ে গেল, আর একটা নতুন লোন মানে 10 লাখ প্লাস আর একটা নতুন লোন নিয়ে তিনি কি করলেন, ইন্টারেস্ট রেট রিপ্লেস হয়ে গেল 12% থেকে 8%-এ। দ্যাট ইজ কল্ড ইন্টারেস্ট সোয়াপ রেট। বোঝা গেল? ইন্টারেস্ট রেট অফ সোয়াপিং এটাকে বলা হয়। তো এটা খুব ভালোভাবে আপনি কিন্তু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবেন। আর একটা কথা, এরপরে কি আসছে পরবর্তী কোশ্চেন, মানে 5 নম্বর কোশ্চেন, ক্রসিং অফ চেক কি? ক্রসিং অফ চেক জিনিসটা কি, খুব ভালো করে দেখবেন। চেক যদি একটা চেক নেন তাতে দেখবেন দুটো দাগ দেয়া থাকে, ঠিক আছে, মাথার উপরে দুটো দাগ দেয়া দেখে অনেকে লিখে অ্যাকাউন্ট পেই, বা অনেকে দুটো দাগ দিয়ে ছেড়ে দেয়। এটা হচ্ছে কি অ্যাকাউন্ট পেই হচ্ছে এটাতে। মাথায় রাখবেন এই চেক কখনো টাকার অ্যামাউন্টে ক্যাশ করা যায় না। কি করতে হয়, যে অ্যাকাউন্টের নামে এই চেক ক্যাশ মানে ভাঙানো হবে সেই অ্যাকাউন্টে গিয়ে টাকাটা কিন্তু ডাইরেক্ট জমা হবে। এটাতে আপনি কিন্তু ডাইরেক্ট অ্যাকাউন্টের ঘরে টাকা ডাইরেক্ট ক্যাশ আপনি তুলতে পারবেন না, অ্যাকাউন্টে গিয়ে জমা হওয়ার পর আপনি কিন্তু তুলতে পারবেন। তাহলে বোঝা গেল অ্যাকাউন্ট পে বা চেক ক্রস বলতে কি বোঝে, ক্রসিং অফ চেক। নেক্সট কোশ্চেন যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোল্যাটারাল সিকিউরিটি কি জিনিস। কোল্যাটারাল সিকিউরিটি কি জিনিস খুব ভালো করে যদি শোনেন তো এটা তো আমরা একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি। সেটা হচ্ছে একজন 20 লাখ টাকা হিসাবে লোন নিচ্ছে, খুব ভালো কথা। এইবার ব্যাংক সমস্ত কিছু দেখে বলল 75% লোন তিনি 20 লাখের মধ্যে পেতে পারেন ব্যাংক থেকে সিকিউরিটির বিনিময়ে। তো 75% লোন উনি সিকিউরিটির বিনিময়ে নিলেন, কিন্তু ওনার ডিমান্ড হচ্ছে পুরো 100%, মানে 20 লাখই ওনার চাই। তখন ব্যাংক বলল আপনাকে আর একটা সিকিউরিটি রাখতে হবে এই পারপাসের জন্য। এইটাকে আমরা বলি কোল্যাটারাল সিকিউরিটি। দেখা যায় যে কোনো হোম লোনের ক্ষেত্রে ধরুন 20 লাখ টাকার হোম লোন নিচ্ছেন, সে হোমটাকে দেখা গেল সে মর্গেজ হিসাবে লিখে সিকিউরিটি হিসাবে লিখে সে 75% পেল, কিন্তু বাদ বাকি যে 25% সেটা পেতে গেলে তাকে বলছে ব্যাংক আলাদা আর একটা কিছু লিখতে রাখতে। সেক্ষেত্রে দেখা গেল তিনি একটা কার্ড রেখে তার বদলে 25 লাখ টাকা পাচ্ছেন। তো এই কার্ডটা হয়ে যাচ্ছে তার কোল্যাটারাল সিকিউরিটি। বোঝা গেল? ক্লিয়ার? এরপর চলে আসছি মর্গেজ লোন বা রিভার্স লোন কাকে বলে, খুব ভালো করে শুনবেন কিন্তু। মর্গেজ লোন জিনিসটা কি, ধরুন আপনি বাড়ি করছেন, বাড়ি করতে গেলে সেটার জন্য আপনি লোন নিলেন। এই
বাড়ি করার ক্ষেত্রে লোন নেওয়ার অবধি আপনি ওনারশিপ তখনই পাবেন যতক্ষণ না ব্যাংকে আপনার লোনটা শোধ হবে। কিন্তু পুরোটা ওনারশিপ যখনই আপনি বাড়ির নাম করে লোন নেবেন, তো ব্যাংক কিন্তু সেই বাড়ির ওনারশিপ নিয়ে রাখবে এবং যতক্ষণ পর্যন্ত আপনার লোন চলবে সে ততক্ষণ অবধি আপনি ওনারশিপ পাবেন না। আফটার কমপ্লিটিং ইউর লোন অ্যান্ড ইন্টারেস্ট এভরিথিং, ইউ গেট দ্য টোটাল দলিল যেটাকে বলে সেটা পাওয়া, বা টোটাল বাড়িটা আপনি আপনার নিজের নামে পাবেন, নইলে ব্যাংক কিন্তু তাদের নিজের ওনারশিপ করে দেবে বা ইয়েতে, মানে কি টোটাল যদি আপনি ইয়ে করেন তখন কিন্তু পাবেন। এটা হচ্ছে ব্যাপার। এইবার সেকেন্ড যেটা আছে, তাহলে রিভার্স লোন কি জিনিস। এইবার দেখবেন অনেকদের ক্ষেত্রে, অধিকাংশ বয়স্ক মানুষদের ক্ষেত্রে, ধরুন যাদের হাতে ক্যাশ টাকার প্রয়োজন কিন্তু ক্যাশ টাকা পাচ্ছেন না, সেক্ষেত্রে তারা কি করেন, ব্যাংকে গিয়ে তার বাড়িটা বন্ধক দিয়ে দিলেন এবং ব্যাংক কি করলো, সেই তার প্রয়োজন অনুযায়ী একটা নির্দিষ্ট টাইম অন্তর অন্তর তাকে একটা ইনস্টলমেন্ট পে করতে থাকলো। ঠিক আছে, তার মানে কি, ব্যাংক যতক্ষণ, ধরুন তার বাড়ির দাম হচ্ছে 20 লাখ 30 লাখ যা হোক না কেন, সে ব্যাংক যখন তার ইনস্টলমেন্টটা কমপ্লিট করবে তখন ব্যাংক গেট দ্য টোটাল ওনারশিপ অফ দিস হোম, মানে তার আগে অবধি কিন্তু ব্যাংক সেই বাড়ির ওনারশিপ পাচ্ছে না। এইবার যদি কেউ সেই বাড়ি ক্লেম করেন যে না আমার এই বাড়িটা দরকার বা আমি এই বাড়িটা চাই, সেক্ষেত্রে ব্যাংকের টাকা মিটিয়ে তার কিন্তু ওনারশিপ নিতে হবে। এটাকে বলা হয় হচ্ছে রিভার্স লোন। বোঝা যাচ্ছে ক্লিয়ার ভাবে, এটাকে হচ্ছে রিভার্স লোন বলা হয়। এইবার চলে আসছি পরবর্তী কোশ্চেন, ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে ব্যাংক ওভারড্রাফট কি। ধরুন এটা ব্যাংক ওভারড্রাফট কি হয়, কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডার যারা আছেন, মানে বিজনেসম্যানরা, ধরুন আপনি হঠাৎ করে একটা চেক লিখে বসলেন 30,000 টাকা, সেক্ষেত্রে আপনার হয়তো ব্যাংকের অ্যাকাউন্টে, কারেন্ট অ্যাকাউন্টে আছে 20,000 টাকা। সেক্ষেত্রে ব্যাংক যাতে আপনার গুডউইল বা সুখ্যাতি যাতে নষ্ট না হয়, সেক্ষেত্রে যখন আপনার নামে চেকটি জমা পড়লো ব্যাংকে, তখন দেখা গেল 20,000 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কাটলো, 10,000 টাকা ব্যাংক নিজের থেকে পে করে দিয়ে গেল, তার মানে চেকটা ক্যাশ হয়ে গেল। এটাকে বলা হয় ব্যাংক ওভারড্রাফট ফ্যাসিলিটি। পরবর্তীতে ব্যাংকে আপনাকে এই টাকাটা জমা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে ব্যাংক ওভারড্রাফট। বোঝা যাচ্ছে? এইবার খুব গুরুত্বপূর্ণ আরো দুটো কোশ্চেন্স বলে দিই, সেটা হচ্ছে, ভিডিও বড় হয়ে যাচ্ছে তবুও বলছি একদম শেষ অবধি দেখবেন, খুব ভাইটাল ভিডিও এটা। সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট বলতে কি বোঝায় বা ডোম্যাট অ্যাকাউন্ট বলতে কি বোঝায়। ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট মানে যে অ্যাকাউন্ট আপনি 1 বছর ধরে অপারেট করেননি, মানে কোনো ট্রানজাকশন হয়নি, তাকে আমরা বলবো ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। যতক্ষণ 1 বছর হয়ে গেল, হওয়ার পর যদি আমি মনে করি অ্যাক্টিভ করি, তখন আবার কাজকর্ম শুরু করলাম, তখন সেটা আবার অ্যাক্টিভ হয়ে গেল, এটাকে ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট বলা হয়। তাহলে হচ্ছে ডোম্যাট অ্যাকাউন্ট কি জিনিস, ডিম্যাট অ্যাকাউন্ট কি জিনিস, খুব ভালো করে শুনে নিন। যদি অ্যাকাউন্টে 2 বছর ট্রানজাকশন না হয়, সেক্ষেত্রে ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ হয়ে যায়। সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে কেওয়াইসি জমা দিতে হবে, ব্যাংকের ফর্ম ফিল আপ করতে হবে, অ্যাড্রেস প্রুফ দিতে হবে, দিয়ে আপনার অ্যাকাউন্টকে চালু করতে হবে। এটা হয়ে যাচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট। এরপর চলে আসছি বোনাস টিপসে। বোনাস টিপস দেওয়ার আগে 2-1টা কথা দেখবেন, অনেক সময় ব্যাংকে বলা হয় আপনাকে সিভিল স্কোর কত, আপনার সিভিলটা কি, সিভিল কি, সিভিল কি। সিভিল বলতে কি বোঝায় একটু বলে দিই, সেটা হচ্ছে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো ইন্ডিয়া লিমিটেডকে পুরো কথা হচ্ছে সিভিল। এইবার সিভিল মানে হচ্ছে কি, প্রত্যেকটা ব্যাংক কোনো মানে ব্যক্তি যদি লোন নেন, তিনি ঠিকমতো ব্যাংকে লোন শোধ করেছেন কিনা সেটা একটা ফরম্যাটে দেয়া থাকে। সেই ফরম্যাটটা বুঝতে গেলে, বোঝা থাকলে, মোটামুটি 300 থেকে 900 মধ্যে স্কোর ডিপেন্ড করে। মোটামুটি 750 স্কোর মানে কি, আপনি ব্যাংকে টাকা খুব ভালোভাবে রিটার্ন করেছেন। তো সিভিল খারাপ হয়ে যাওয়া মানে আপনি বিলো 750 চলে গেলেন, মানে হচ্ছে 750, মানে হচ্ছে আপনার সিভিল খারাপ হলো। সেক্ষেত্রে কিন্তু ব্যাংক লোন দেওয়ার আগে বা লোন আপনাকে আগে, সেক্ষেত্রে কিন্তু দুবার ভাববে, মানে আপনি ডিফল্টার কিনা বা কিনা, এটা হচ্ছে ব্যাপার। এরপর চলে আসি একটা প্রধান বোনাস টিপসের ব্যাপারে। যারাই এক্সেল শিখছেন, ব্যাংক কিন্তু আজকাল পুরোটাই কম্পিউটারাইজড, এক্সেল শিখছেন, এক্সেলের ফর্মুলাগুলোকে খুব ভালো করে শিখবেন, তাহলে আর কখনো ব্যাংকে কাজ করতে অসুবিধা হবে না।
কেমন লাগলো আজকের ভিডিও? অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সময় দেওয়ার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে, সাবস্ক্রাইব করে, শেয়ার করে দিন, যাতে প্রত্যেকটা মানুষ এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। প্রাইভেট সেক্টর জব এবং অন্যান্য কমার্স টিউশনের জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে যোগাযোগ করুন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে। ভিডিও ভালো লাগলে সেকেন্ড পার্ট অবশ্যই আসবে। খুব ভালো থাকুন। নমস্কার।